সুপ্রিয় দর্শক, শুরু হচ্ছে সেনোরা। আমি এখন কি করব, আর আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা শুরু করব সেটি আমরা আসলে অসুস্থতা নিয়ে খুব একটা কথা বলি না এই অনুষ্ঠানে। তো আজকে আমরা একটা অসুস্থতা নিয়ে কথা বলতে চাইছি। আমার মনে হয় যে মাঝে মাঝে আমাদের বলা উচিত, কারণ আমাদের তো অনেক রকম মানসিক অসুবিধা বা অসুস্থতার ভেতর দিয়ে যেতে হয় অনেককে, এবং এই অসুস্থতাগুলো যখন হয় তখন সে তো কষ্ট পায়, পরিবারের মানুষরাও খুব কষ্টে থাকে। তো এবং সেটা চিকিৎসাও আমাদের জানা থাকে না। তো আজকে আমরা যে অসুস্থতাটা নিয়ে কথা বলবো, মানসিক যে অসুস্থতা, সেটাকে বলা হয় প্যারানয়েড পার্সোনালিটি ডিসঅর্ডার। এটা সংক্ষেপে পিপিডিও বলা হয়, বাট আমরা প্যারানয়েড পার্সোনালিটি ডিসঅর্ডার বলে হয়তো পরিষ্কার হয় অর্থটা। আর এটার সম্পর্কে আমরা জানবো যে এটা আসলে কি কি উপসর্গ হলে আমরা বুঝবো প্যারানয়েড পার্সোনালিটি ডিসঅর্ডার হয়েছে, এটার কি কি সিমটম আমরা দেখি, তাদের মধ্যে উপসর্গ কি দেখি, এবং কিভাবে এদের চিকিৎসা সম্ভব বা এদের চিকিৎসা কিভাবে করা যেতে পারে বা কী চিকিৎসা হয়। তার আগে আমি পরিচয় করিয়ে দিচ্ছি আমাদের স্টুডিওতে যারা আছে তাদের সাথে। একজন হচ্ছে অধ্যাপক সঞ্জিতা সারিয়া, তোমাকে স্বাগত। সঞ্জিতাকে আমরা সবাই চিনি, অনুষ্ঠানে ও অ্যাঙ্করের ভূমিকাও পালন করে। ও হচ্ছে একজন চিকিৎসক এবং একজন সাইকোথেরাপিস্ট, দুটো একই অঙ্গে দুটো রূপ। ওকে, তোমাকে পেলে ভালো লাগে। আর হচ্ছে আব্দুল হামিদ, তোমাকেও স্বাগত। আব্দুল হামিদও অনেকবার এসছে আমাদের অনুষ্ঠানে। ও কাজ করছে মনোবিকাশে একজন সাইকোথেরাপিস্ট হিসাবে। তোমাকেও স্বাগত। তো আমি আসলে টপিক নিয়ে আর কথা বলতে চাইছি না, তোমার কাছে চলে যাই, কারণ তোমার অনেক কিছু বলার থাকে, আমাদের সুযোগ থাকে না বেশি কিছু বলার। আচ্ছা, ধন্যবাদ। প্যারানয়েড শব্দটি এসছে গ্রিক প্যারানয়া থেকে, এবং এর মানে হচ্ছে পাগলামি অথবা বিকৃত মন। এটাকে যদি আমরা একটু সন্ধি বিচ্ছেদ করি, তাহলে প্যারা মানে তো আমরা জানি পাশে বা বাইরে, প্যারালাল প্যারা, আর নোস মানে হচ্ছে মন। দুটো মিলে প্যারা এবং নোস, প্যারানয়া। এর মূল অর্থ হচ্ছে বাস্তবতার বাইরে। তাহলে যেই মনটা বাস্তবের থেকে বাইরে থাকে সেই মনটাকেই আমরা প্যারানয়া বলছি, বাস্তব থেকে বিচ্ছিন্ন। আমরা যদি খুঁজতে যাই যে প্রথম কখন প্যারানয়া শব্দটা আসলো, আমরা দেখতে পাই যে গ্রিক চিকিৎসক হিপোক্রেটাস প্রথম উনি এটাকে উল্লেখ করেন প্যারানয়া হিসাবে। এরপরে 19 শতকের শুরুর দিকে আধুনিক মনোবিজ্ঞানে এমিল ক্রেপলিন উনি বললেন যে প্যারানয়া একটি মানসিক ব্যাধি। এই প্রথম সে ব্যাধি হিসেবে অন্তর্গত হলো, এবং পরবর্তীতে প্যারানয়েড পার্সোনালিটি ডিসঅর্ডার, যেটা আপনি বললেন, পিপিডি, মানসিক রোগের ডিএসএম ডায়াগনস্টিক স্ট্যাটিস্টিক ম্যানুয়ালে চলে আসলো। এখন আমরা যদি বৈশ্বিক প্রাদুর্ভাব দেখি, যদি 100 জন মানুষের মধ্যে কতজনের হয়, সেই প্রিভিলেন্স বা প্রাদুর্ভাব দেখতে গেলে 0.5 থেকে 2.5% মানুষের মধ্যে দেখা যায় যে প্যারানয়া থাকে। তার মানে এই সংখ্যাটা কিন্তু বিশাল, কম না। এবং মানে সবাই বোধহয় একই লেভেলের না, একই লেভেলের না, বিভিন্ন লেভেলের থাকে, অল্প বেশি তারতম্য থাকে। যেমন রিচার্ড নিক্সন আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন, জোসেফ স্ট্যালিন অথবা সাদ্দাম হোসেন, সাদ্দাম হোসেনের কথা বলা হয়। হ্যাঁ, এবং হাল আমলের আমাদের প্রিয় ব্রিটনি স্পিয়ার্স, এদের কিন্তু সামাজিকভাবেই তাদের প্যারানয়েড পার্সোনালিটি ডিসঅর্ডারের রোগী এটা ঘোষণা করা হয়। আমাদের এখানে কোনো এই অংশে কারোর কথা মনে পড়ে কি? আমরা তো অনেক দূরের মানুষদের কথা বলছি। এনিওয়ে, ডোন্ট হ্যাভ টু মেনশন ইট। হ্যাঁ হ্যাঁ, এখানে বেশ কিছু মানুষ তো অবশ্যই আছে, বিশেষ করে বিখ্যাত যারা। হ্যাঁ, বিখ্যাত যারা রাজনৈতিক অঙ্গনে বোধহয় আরেকটু বেশি পাওয়া যাবে। হ্যাঁ, আচ্ছা। তো এবং এই যে নামগুলো বলছি, এখান থেকে আরেকটা জিনিস চলে আসে যে পুরুষদের মধ্যে প্যারানয়ে আক্রান্ত হওয়ার সম্ভাবনাটা নারীদের থেকে বেশি। এটা একটা ইম্পর্ট্যান্ট ব্যাপার। কিন্তু বাংলাদেশে পরিসংখ্যানটা খুব সীমিত, কারণ গবেষণা পর্যাপ্ত হয়নি। এবং এর সাথে যেটা হচ্ছে যে সামাজিক কুসংস্কার, মানসিক স্বাস্থ্য সম্পর্কে সচেতনতার অভাব এবং চিকিৎসা সেবার প্রতি অনাগ্রহের কারণে অনেক সময় এটা শনাক্তই হয় না। যে এটা তো সন্দেহ করছে এরকম বলেই আমরা ছেড়ে দিচ্ছি, কিন্তু এটা যে রোগ, এই গুরুত্বটা নেওয়ার মতন আমাদের মানসিক সচেতনতাই থাকছে না, কিংবা তাদের উপর রেগে যাচ্ছি আমরা অনেক, যে কেন সন্দেহ করে। হ্যাঁ, কেন সন্দেহ করে, রেগে যাচ্ছে। এখন যদি উপসর্গগুলো চলে আসি, উপসর্গগুলোতে প্রথমেই বলতে হবে যে অবিশ্বাস এবং সন্দেহ প্রবণতা, এবং অন্যদের উদ্দেশ্যে অকারণ অবিশ্বাস,
দীর্ঘস্থায়ী অবিশ্বাস এবং গভীর সন্দেহ, এবং ওনারা বিশ্বাস করতে চান যে অন্যরা তার ক্ষতি করবে অথবা প্রতারণা করবে। আমরা এই জায়গাটাতে আবার ফিরবো, আমাদের একটা ফোন অপেক্ষা করে আছে, একটা ফোনটা নিয়ে আসি। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ম্যাডাম, আমি একটু কথা বলতে চাচ্ছিলাম। শিওর, প্লিজ। ম্যাম, আমার কিছু ভালো লাগে না, আমার ভিতরটা খুব অস্থির অস্থির লাগে। আর ম্যাম, আমার জিডির প্রবলেম আছে। কি প্রবলেম? জিডি রিলেটেড প্রবলেম। আচ্ছা, ওকে, বুঝেছি। হ্যাঁ ম্যাডাম, আমার এই জন্য মানে আমি পড়ালেখায় আমার খুব এফেক্ট হচ্ছে সমস্যাটার কারণে। আমি মনোযোগ দিয়ে পড়ালেখাও করতে পারি না, আর আমি আমার নিজের লাইফেও হ্যাপি না। তুমি তো ফোন করেছো আমাদেরকে আরো, তাই না? জি না। হ্যাঁ হ্যাঁ, সো তুমি এতটুকু মানে সময়ের মধ্যে তোমার কথা তো শুনে বারবার শোনা হচ্ছে, তুমি আগে বোধহয় একাধিকবারও ফোন করেছো, কিন্তু খুব একটা তো হেল্প করতে পারছি না আমরা তোমাকে। এই প্রোগ্রাম থেকে কি খুব একটা হেল্প হচ্ছে তোমার? ম্যাডাম, আমার কাছে মনে হয় যে মানে যে হেল্পটুকু করা হয় ওটা দিয়ে আমি মানে হেল্প হয়, কিছু হেল্প হয় তো, কিন্তু নিজের সাথে তো নিজের 24 ঘন্টা থাকতে হয়, তখন আসলে মাঝে মধ্যে কথা বললে একটু ভালো লাগে। আচ্ছা, শেয়ার করতে পারলে তোমার একটু হালকা লাগে, ভেতর ভালো লাগে, আর নতুন করে আসলে চিন্তা করা যায় কিনা সেটাও আসলে পাওয়া যায়, ওটাও আসলে হেল্প করে। ওকে, মানে জিডি বলতে তুমি জেন্ডার ডিসফোরিয়া মিন করেছো তো। তুমি একটু লাইনে থাকো, যেহেতু তুমি আগেও কল করেছো, তুমি একটু লাইনে থাকো, আমাদের অতিথিরা তোমাকে প্রশ্ন করবে, কেমন? একটু জেনে নিক, ওরা ওদের মতো করে জেনে নিক যে তোমার কাছ থেকে কিছু শুনে হয়তো কিছু একটা বলার সুযোগ তৈরি হবে। হামিদ, যদি আচ্ছা, আপনার বয়সটা কত একটু বলবেন? 20। আচ্ছা, আপনি পড়াশোনা করছেন? ইউনিভার্সিটি। আচ্ছা, পরিবারে কে কে আছে? মা, ভাই, বোন। ওনাদের সাথে সম্পর্ক কেমন আপনার? ভালো। ওনারা সাপোর্টিভ আপনার সাথে? মা সাপোর্টিভ। আচ্ছা, আর এমনি ইউনিভার্সিটিতে ফ্রেন্ড সার্কেল আছে? হ্যাঁ আছে, অল্প। ওকে, আর আপনি মনে হয় আগে এটা চিকিৎসা নিয়েছিলেন, এটা কি কন্টিনিউ করেছেন কিনা? কাউন্সিলিং করেছিলাম, তারপরে সেরকম ভালো ফলাফল পাইনি, তারপর নিজে মানে ওটার সাথে লাইফের সাথে খাপ খাইয়ে নেওয়ার ট্রাই করছি। একটু আমার একটা প্রশ্ন, যে তুমি যে কাউন্সিলিং এ যাচ্ছ, মানে তোমার অবজেক্টিভটা কি থাকে, কি প্রত্যাশা নিয়ে যাও তুমি? হ্যাঁ, অবজেক্টিভটা থাকে হচ্ছে, আমি তো ইউনিভার্সিটিতে পড়ি, তো আমি মনে করি যে আমার যে কোনো চিন্তা আসুক, যে কিছু নিয়ে আমার কষ্ট হোক, ঠিক আছে, কিন্তু আমি যাতে আমার পড়ালেখাটা, আমার লাইফের প্রোডাক্টিভিটি, লাইফে একটু ভালো থাকা, এই 3টা জিনিস যাতে আমি একটু মেইনটেইন করতে পারি, এই 3টা জিনিস যাতে বজায় রাখতে পারি, কিন্তু এটা পারি না। আপনি বলছিলেন না যে আমি আগেও কল দিয়েছি, কিন্তু আমি এবার কল দিয়েছি কারণ বর্তমানে সমস্যা, এটার কারণে আমার খারাপ লাগে, তো এটা আমার পড়াশোনায় এফেক্ট করে। বুঝেছি, হ্যাঁ, মানে তোমার অবজেক্টিভ থাকে যে তুমি যেন আর একটু পড়াশোনায় মনোযোগ দিয়ে করতে পারো, সেটা তোমার অবজেক্টিভ থাকে। আর তোমার যে কন্ডিশনটা আছে সেটার ব্যাপারে, সেটার সাথে তুমি খাপ খাইয়ে নিয়েছো অলরেডি? নেওয়ার ট্রাই করি, কিন্তু মাঝে মধ্যে খুব খারাপ লাগে। ওটা নিয়েও তোমার একটা অস্বস্তি হয়, কষ্ট হয় ভেতরে। আমি আপনাদের কাছে এটাই জানতে চাই যে আসলে কি করা যেতে পারে এটা নিয়ে। এটা তো অনেক বড় একটা বিষয়, আমি জানি না, ওটা তুমি আমাদের অতিথি তোমাকে প্রশ্ন করছে, তুমি ওইভাবেই করো। সঞ্জিতা, আমি জানতে চাচ্ছিলাম সামাজিক স্বাস্থ্যের জায়গা থেকে কোনো অসুবিধা হয় সোশ্যাল লেভেলে, সামাজিক পর্যায়ে কি অন্যদের কাছ থেকে পরিত্যক্ত বোধ বা রিজেকশন এরকম কিছু কি পাও তুমি? হ্যাঁ, ওগুলো পেয়েছি, কিন্তু ওগুলো মানিয়ে নিয়েছো। আর মানসিকভাবে নিজের সাথে কিভাবে তুমি অ্যাডজাস্ট করছো? বলছো যে তুমি অ্যাডজাস্ট করে নিচ্ছ, কিভাবে অ্যাডজাস্ট করছো? আমার আসলে ভীষণ হাহাকার কাজ করে যে আমি যেটা চাই ওটা আমি আসলে পাচ্ছি না, ওটার জায়গায় আমাকে স্যাক্রিফাইসই করতে হচ্ছে সবসময়। ঠিক আছে, এই জায়গাটা আমার খুব কষ্ট লাগে, এই কষ্টটা আমি
কাউন্সিলিং করে কোনোভাবে আমি এটাকে আসলে হিল করতে পারতেছি না। সেটাই। ওকে, অনেক অনেক ধন্যবাদ। আমাদের তো তরফ থেকে শুধু তোমাকে শুভকামনা জানানো এবং মানে তুমি যাতে ভালো থাকো সেটাই আমাদের সবার চাওয়া আর কি, কেমন? ওকে, অনেক অনেক ধন্যবাদ হামিদ। ওকে, ওনার যেটা যে আপনি বলেছিলেন আগে যে জেন্ডার ডিসফোরিয়া আছে, হ্যাঁ, এখন উনি কিন্তু ট্রাই করে যাচ্ছেন, হয়তো ওনার মনের মতো অনেক কিছু পাচ্ছেন না, বাট কিছুটা স্কিল ডেভেলপ হচ্ছে, কোপ করার অ্যাডজাস্ট করার ক্যাপাসিটি কিছুটা বিল্ড আপ হচ্ছে, এবং সেইভাবে, কারণ আজকে যে কোয়েশ্চেনগুলোতে কিন্তু উনি প্রত্যেকটা জায়গায় যে সব জায়গায় চ্যালেঞ্জ হওয়ার কথা উনি কিন্তু বলেছেন এগুলো খাপ খাইয়ে নিচ্ছে। সো কাউন্সিলিং প্রক্রিয়াটা আসলে একটু দীর্ঘমেয়াদী প্রক্রিয়া, হ্যাঁ, এই প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে, এভাবে আস্তে 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 করে ডেভেলপ হবে, এবং ইনার যে হিলিংটা উনি মনে করছেন যে মনের ভেতর থেকে ওই স্পিডটা পাচ্ছি না, এইটা কোনো এক সময় এই ডেভেলপমেন্টের মধ্য দিয়ে যেতে হবে। আর আপনি নিজে নিজে চেষ্টা করছেন, থ্যাংক ইউ সো মাচ। আপনি যখনই ফিল করছেন যে আমার আবার আরও বেটার কিছু করার দরকার, সেখানে ফোন করে জানছেন, আমার কাছে মনে হচ্ছে, এবং ওনার ফ্যামিলিতে বিশেষ করে মা হচ্ছেন সাপোর্টিভ, এটাও একটা পজিটিভ পার্ট। ওনাকে এই কাউন্সিলিং প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে আসলে, এবং এটা অনেক ডিটেল অ্যানালাইটিক্যাল বিষয় আছে যে ওনারা আসলে কোন সেলফ কিভাবে হিল দরকার বা ক্ষত ফিল করছে, সেটা আমার মনে হয় ডিপ অ্যানালাইসিস করে কথা বললেই ভালো ফল পাবে। মানে সামাজিক জায়গাতে অসুবিধা বোধ করে, তো ওটাই ওইখানটাতে বারবার ধাক্কা খায় আর কি। ধাক্কা খায়। সঞ্জিতা, আমরা তো জানি যে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে স্বাস্থ্যের 4টা ভাগ: শারীরিক স্বাস্থ্য, মানসিক স্বাস্থ্য, সামাজিক স্বাস্থ্য, আধ্যাত্মিক স্বাস্থ্য। এবং আপনি যেটা বললেন একদমই ঠিক, যে মানসিক স্বাস্থ্যের জায়গাটাও খুবই দুর্বল, সামাজিক স্বাস্থ্যের জায়গাটাতেও সে বারবার ধাক্কা খাচ্ছে। এই দুটো জায়গার ধাক্কার সাথে সাথে জেন্ডার ডিসফোরিয়া যেই স্বাস্থ্যটাকে সব থেকে বেশি সমস্যা তৈরি করছে, ও কিন্তু বলছে আমার হাহাকার তৈরি হচ্ছে, এবং আমি কিছুটা অন্তত এই প্রোগ্রামে বারবার ফোন করে হলেও আমি একটি স্বীকৃতি পাচ্ছি যে আমার জেন্ডার ডিসফোরিয়া আছে। এখানে কেউ ওকে দূর দূর করে তাড়িয়ে দিচ্ছে না, এই জায়গাটুকু, এই সম্মানটুকু, এই সম্মানটা বিশেষ করে, এই মর্যাদাটা এই অনুষ্ঠানে সে পাচ্ছে, যেখানে সে ওপেনলি কথা বলতে পারছে। কাজেই এটা আসলে শুধু মানসিক স্বাস্থ্যের সমস্যা আমি আসলে বলবো না, আমি বলবো যে ও যেই সমস্যাটার ভেতর দিয়ে যাচ্ছে এটাকে আমরা বলি স্পিরিচুয়াল হেলথের ক্রাইসিস, আধ্যাত্মিক স্বাস্থ্যের ক্রাইসিস। এখন রিলিজিয়ান আর স্পিরিচুয়াল হেলথের কিছুটা ওভারল্যাপিং আছে, কিন্তু দুটো আলাদা জিনিস, তফাৎ আছে। তাহলে আমি যদি খুব মোটা দাগে বলি, 4টা জিনিস হচ্ছে এখানে। প্রথমটা হচ্ছে ওর রিলেশনশিপ উইথ সেলফ, নিজের সাথে নিজের সম্পর্কটা ভেঙে চুরে যাচ্ছে, ও নিজে নিজেকে সম্মান করার জায়গাটা পাচ্ছে না, কারণ সে যেহেতু বাইরে থেকে বারবার পরিত্যক্ত হচ্ছে। 2 নম্বর জায়গাটা হচ্ছে রিলেশনশিপ উইথ আদার্স, অন্যদের সাথে সম্পর্কের জায়গাটাও তার ভেঙে যাচ্ছে। 3 নম্বর হচ্ছে রিলেশনশিপ উইথ সিচুয়েশন, বন্ধুবান্ধব কিন্তু কম, 20 বছরের একজন ইউনিভার্সিটিতে পড়ছে, গ্রহণযোগ্যতা। অ্যান্ড রিলেশনশিপ উইথ সেলফ আদার সিচুয়েশনের পরে লাস্ট যেই জায়গাটা, সামথিং বিয়ন্ড ট্রান্সেন্ডেন্স, যে আমি জানি না ওর ধর্মীয় বিশ্বাস কি বা ওর বিশ্বাস কি, কিন্তু আস্তিক হোক, প্রকৃতি বিশ্বাস করুক, যেটাই হোক, আমার সাথে কেন এরকম হলো, স্রষ্টা কেন আমার সাথে এরকম করলো, এই যে কেন কেন কেন, এই পুরো জায়গাটাতে না হাহাকারটা যেন মনে হচ্ছে যেন পাক খেয়ে খেয়ে ওর চারপাশে ঘুরছে। এবং এই অনুষ্ঠানটা বোধহয় একমাত্র একটা হয়তো জানালা, যেখানে সে খুলে 8-10 জন মানুষের সামনে বলতে পারছে যে দেখো আমার কিন্তু এটা হচ্ছে, আমার কষ্ট হচ্ছে। এটা একটা জিনিস। দ্বিতীয় যে জায়গাটা আমি বলবো, যে জেন্ডার ডিসফোরিয়া কি আসলেই অসুস্থতা, এটা নিয়ে কিন্তু এখন গবেষণা হচ্ছে, এবং বলা হচ্ছে আপনার বা আমার বা হামিদের, আমাদের ব্রেইনের হোয়াইট ম্যাটারগুলা যেভাবে ওরিয়েন্টেড, যেভাবে গোছানো, জেন্ডার ডিসফোরিয়াতে নাকি একটু ভিন্ন আদলে গোছানো। আমার এই হাতের 5টা আঙ্গুল যেমন, এই আঙ্গুলটা মোটা, এই আঙ্গুলটা চিকন, এক একটা আঙ্গুল এরকম, এটা কি স্বাভাবিক একটা ভ্যারিয়েশন? এই যে ভ্যারিয়েশনের জায়গাটা, এটা নিয়েও কিন্তু তথ্য চলছে, মানে
জানার গবেষণা চলছে। কাজেই ও যদি নিজেকে পরিত্যক্ত না মনে করে, ও যদি নিজের সাথে নিজের অন্তত সম্পর্কটা ঠিক করতে পারে, আমার মনে হয় সেই জায়গাটাতে অনেক কাজ করার আছে, অনেক কাজ করার আছে। কাজে রিলেশনশিপ উইথ সেলফ, রিলেশনশিপ উইথ সেলফ। এবং হামিদও ওটাই বলছিল যে অন্যের সাথে সম্পর্কটা ঠিক হতেও পারে, নাও হতে পারে, কিন্তু আমি তো অন্তত আমার মর্যাদার জায়গাটা নিতে পারি। এবং এই ধরনের কিছু মানুষ তো পাচ্ছে খুঁজে, এই ফোনটা তো ওই খুঁজে করলো, এই অনুষ্ঠানটা তো ওর ফোনটা কেটে দিল না, ওর কথাগুলো তো শোনা হলো। কাজে এরকম কিছু মানুষ নিশ্চয়ই ওর আশেপাশে আছে, এবং এটাকে সে নিজেকে অসুস্থ বা এটাকে কোনো ট্যাগলাইন না দিয়ে ও যদি মনে করে যে আমি অন্তত নিজের সাথে নিজের সম্পর্কটা মেরামত করি, তাহলে বোধহয় আত্মবিশ্বাসটাও বাড়বে, খারাপ লাগার জায়গাটাও কমে আসবে। কাজে ও একটু যদি স্পিরিচুয়াল হেলথের জায়গাগুলো নিয়ে পড়তে পারে, পড়াশোনা করতে পারে, নিজেকে বুঝতে, এবং সাইকোথেরাপি এই জায়গাগুলোতে বোধহয় প্রচণ্ড ভালো কাজ করে। কারণ ওর নিজের সাথে নিজের যে আনরিজলভড ইস্যুগুলো আছে, নিজের যে ছোটবেলা থেকে এই 20 বছরের জীবনে একদিনে তো ক্ষত তৈরি হয়নি, যখন থেকে ভিন্নভাবে ভাবতে শুরু করছে, বুঝতে শুরু করছে, তখন থেকে এই ক্ষতগুলো আছে। তাহলে একটু একটু করে যদি নিজেকে মলমটা লাগানো শুরু করা যায়, অন্যের মুখাপেক্ষী না হয়ে, এবং সেই পদ্ধতিটা পেশাজীবী কারো কাছ থেকে শিখে নিতে পারে, এখন তো অনলাইনেও অনেক সেশন হয়, তাহলে বোধহয় জিনিসটা আসতেই পারে। কারণ আমরা এখন কিন্তু খুব ইনক্লুশন বলছি, 2020 সালে কিন্তু গোটা পৃথিবীর সব প্রতিপাদ্যে ইনক্লুশন চলে আসছে, কিন্তু আমাদের ভেতরটা পরিবর্তন, আমাদের ভেতরটা কি পরিবর্তন হচ্ছে কিনা সেটাই আমরা নিজেদেরকেই নিজেরা আসলে কতটুকু অ্যাকসেপ্ট করছি। একদম, হ্যাঁ সেটাই। হ্যাঁ, 2 মিনিট বাকি আছে আমাদের। তুমি মাঝখানে তোমাকে থামিয়েছিলাম, তুমি কি সেন্টেন্সটা শেষ করবে? ওর কথাটা না হলে একটু পরে শুনবো, তোমাকে একদম মাঝপথে থামিয়েছিলাম। আচ্ছা, 2 মিনিট আছে আমাদের, তারপর বিরতিতে যেতে হবে। তুমি যেখানটা থেমেছিল ওখান থেকে যদি একটু শেষ করো আর কি। ঠিক আছে। তাহলে তো উপসর্গ ছিল অবিশ্বাস, সন্দেহ প্রবণতা, বিশ্বাসঘাতকতার ভয়। তারা মনে করতে থাকে যে তার প্রিয়জন তার সাথে বিশ্বাসঘাতকতা করবে, এবং গোপন অভিসন্ধি আছে। অনেকেই বলেন যে আমাকে জাদু করেছে, আমাকে বান মেরেছে। এই যে এটাও কিন্তু প্যারানয়েড সন্দেহ থেকে অনেক জায়গায় অনেক সময় আসে। এদের আরেকটা সমস্যা হচ্ছে এরা ক্ষমা করতে পারে না, পুরনো কথা মনে রেখে ঠিক ওটাই বারবার ওইখানে আঙ্গুল দিতে থাকেন, এবং অন্য কেউ স্বাভাবিক কথা বললেও হুমকি মনে করে যে এটা বোধহয় আমাকে হুমকি দিচ্ছে, আমার মানে হুমকি খুঁজে পাচ্ছে। অহেতুক সন্দেহ তো আছেই, এবং সবকিছু না একটু জাস্টিফাই করতে চায়, বোধহয় আত্মরক্ষামূলক একটু মনোভাব, যে আমি তো এই কারণে করেছি, কারণ বলতে চায়। এটার একটা বড় সমস্যা হচ্ছে, তাইলে তো সে বদলাবে না, সে সবসময় নিজেকে আমি ঠিক তাল গাছটা আমার জায়গায় রাখতে চায়। কাজেই এর সঠিক কারণ যদি বলি, এটার একটা তো শারীরিক, মনস্তাত্ত্বিক এবং একটা পরিবেশগত মিথস্ক্রিয়া আছে, এবং বলছে যে জেনেটিক কিছু কারণ থাকতে পারে, এবং পরিবারে আগে কারো থাকলে জিনগত, শৈশবের যদি কোনো ক্ষতিকর ট্রমাটিক অভিজ্ঞতা থাকে, মানসিক যৌন নির্যাতন বা অত্যাচারের শিকার হয়, জৈব রাসায়নিক মস্তিষ্কে তো ভারসাম্যহীনতা যদি তৈরি হয় কেমিক্যালগুলার, নিউরোকেমিক্যালগুলার, তাহলে হতে পারে, এবং দীর্ঘস্থায়ী পরিবেশগত চাপ যদি থাকে। তাহলে এখন চ্যালেঞ্জটা হচ্ছে রোগীরা নিজেরা আসলে চিকিৎসা নিতে অনিচ্ছুক, এবং যদি আমরা চিকিৎসায় খুব সংক্ষেপে বলে ফেলি, সাইকোথেরাপি বেস্ট অপশন। প্রয়োজনে সিমটম অনুযায়ী, উপসর্গ অনুযায়ী আমরা একটু মেডিসিন লাগে, ওষুধ দিতে পারি, এবং সেটা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী। কারো শেষ করো সেন্টেন্স, বিষণ্ণতা বেশি থাকলে প্রয়োজন অনুযায়ী। এখানে একটা প্রচুর প্রশ্ন ইদানিং পাচ্ছি, যেটা যে এই রোগীকে হাসপাতালে ভর্তি করতে হবে কিনা। রোগী যদি ক্ষতিকারক না হয় নিজের জন্য বা অন্যের জন্য, তাহলে বাড়িতে রেখে চিকিৎসা করাই ভালো। ওকে, গুড। আমরা একটা সুন্দর পেলাম আর কি, সার্বিকভাবে বোঝার চেষ্টা করলাম। আমরা ঘুরে আসি বিরতি থেকে, আর তোমার কাছে পরে আসব। সুপ্রিয় দর্শক, আমরা ছোট্ট করে বিরতিতে যাচ্ছি, বরাবরের মতন ফিরে আসবো একটু পরেই। আমি এখন কি করব অনুষ্ঠানে। সুপ্রিয় দর্শক, শুরু করছি আমরা আবার সিনোরাম এখন কি করব। আর আমরা বিরতির আগে যে বিষয়বস্তুটি একটু উল্লেখ করেছিলাম, একটু আলোচনা হয়েছে, ডক্টর সঞ্জিদা সুন্দর করে আলোচনা করেছে, আর একজন দর্শক বন্ধু কল করেছিল আমাদেরকে, তার বিষয়টা নিয়েও একটু আলোচনা করা সম্ভব হয়েছে আমাদের। আমি যাচ্ছি অন্য অতিথির কাছে আজকের বিষয়বস্তুটা নিয়ে একটু কথা বলার জন্য। হামিদ।
সঞ্জিদা আপা একদম ডিটেল সুন্দর করে বলেছেন প্যারানয়েড পার্সোনালিটি ডিসঅর্ডারের পুরো বিষয়টাই কীভাবে করতে হয়। আমি সেটার সাথে একটু যেটা অ্যাড করতে চাই যে প্যারানয়েড পার্সোনালিটি ডিসঅর্ডারের মতোই আরেকটা জায়গা আছে, সেটা হচ্ছে ডেলিউশনাল ডিসঅর্ডার। সেটা অনেক ক্ষেত্রেই দেখা যায় যে প্যারানয়েড পার্সোনালিটি ডিসঅর্ডার যেমন একদম আর্লি এজ, মানে 18, 19, 20 বছর থেকে দেখা যায় শুরু হয়, আর ডেলিউশনাল ডিসঅর্ডারটা একটু মিড এজ থেকে আরও ওল্ড এজ ইয়েতে দেখা যায়। এবং ডেলিউশনাল ডিসঅর্ডারের মূল জায়গাটা হচ্ছে যে প্যারানয়েড 40 বা তারপর থেকে দেখা যায় এটা। এবং সেক্ষেত্রে হয় যে তাদের কিছু কিছু বিষয় খুব তীব্র সন্দেহবাতিক থাকে, যেটা মানে সন্দেহবাতিক বলতে বিষয়টা হচ্ছে যে অসংলগ্ন চিন্তা বা যেই জিনিসটাকে যেভাবে দেখা দরকার তারা ওটা মানে একেবারেই রিয়েলিটির বাইরে গিয়ে চিন্তা করে। যেমন প্যারানয়েড পার্সোনালিটি ডিসঅর্ডার যে চিন্তাটা করে এটা হতেও পারে নাও হতে পারে, ছোট একটা কজ আছে সে হয়তো এটা অনেক বাড়িয়ে দেখছে। আর ডিলিউশনাল ডিসঅর্ডারটা হচ্ছে যে সে ওটা হওয়ারই সম্ভাবনা নাই, ওটাকেই সে ভাবছে এটাই সত্য। আমার মনে তুমি প্যারানয়েডই থাকো আজকে বিষয়টা। সো এই জায়গাটাতে পার্থক্য হয় অনেক ক্ষেত্রে। তো প্যারানয়েড পার্সোনালিটি ডিসঅর্ডারের যে বিষয়টা বললেন যে রিলেশনশিপে অনেক সমস্যা হয়, তারা আসলে ওপেন হয় না, মানুষের সাথে মিশতে পারে না, নিজেদেরকে আইসোলেটেড করে রাখে যেহেতু তারা বিশ্বাস করতে পারে না, এবং অল্পতে রেগে যায়। কিন্তু রাগেরও একটা নিয়ন্ত্রণ, তীব্র রাগ হয়তো হয় না, রাগটাকে আবার নিয়ন্ত্রণ করে রাখে, কিন্তু এই যে মিসকমিউনিকেশনগুলো তাদের অনেক বেশি হয়। আর যেটা হচ্ছে যে উপসর্গগুলোর জায়গা যেটা হচ্ছে চাইল্ডহুড ট্রমা থাকতে পারে, চাইল্ডহুড ট্রমার কারণে হতে পারে। পরিবারে কারো যদি অন্য কোনো সমস্যা সাইকিয়াট্রিক প্রবলেম থাকে, যেমন সিজোফ্রেনিয়া, বাইপোলার মুড ডিসঅর্ডার, এগুলো থাকলেও পরিবারে কিন্তু তারপরে পরের জেনারেশনে এরকম সমস্যা হতে পারে। জি, হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ শুনছি আমরা সবাই। হ্যাঁ আমি একজন স্টুডেন্ট, কিন্তু আমি আমার রিলেশনশিপ নিয়ে কিছু মানে জানতে চাচ্ছি বিষয়গুলো। আমি খুব ডিপ্রেসড এই সাবজেক্টটা নিয়ে। বলো, আমরা সবাই শুনছি। আমার এজটা আমি আগে বলি, 18+। আমি কত? 18+। 18+। হ্যাঁ, আমার অলমোস্ট 2 বছরের একটা রিলেশনশিপ যাচ্ছে, বাট আমার পার্টনার মানে ওকে সামহাও কিছু বললে অথবা কিছু করলে ও খুব অ্যাগ্রেসিভ বিহেভিয়ার করে। 1.5 বছর ঠিকই ছিল, বাট এখন তার অ্যাগ্রেসিভ বিহেভিয়ার এন্ড হচ্ছে ওকে কল দিলে অথবা ভিডিও কল দিলে সে খুব মানে অ্যাগ্রেসিভ বিহেভিয়ার করে এন্ড খুব স্ল্যাং ইউজ করে। সে ফ্রি ফায়ার গেমে পুরো অ্যাডিক্টেড। এমন ভাবে তাকে যদি আমি বলি সামহাও কোনো কিছু, বাট তার বিহেভিয়ার এত বাজে, সে রাস্তাঘাটে উল্টাপাল্টা কথা শুরু করে দেয় এন্ড আমার ক্যারেক্টার তুলে তার ক্যারেক্টার নিয়ে, মানে সে খুব বাজে ভাবে কথা বলে। এমনকি সে আমার ভার্জিনিটি নিয়েও সামটাইমস কথা বলতে থাকে এন্ড আমি তাকে সেম কোশ্চেন করলে সে আমাকে খুব বাজে ভাবে রিঅ্যাক্ট করে। কিসে অ্যাডিক্টেড বলছিলে? ফ্রি ফায়ার গেম। ফ্রি ফায়ার গেমস একটা ভিডিও গেমস, অনলাইন। ও আচ্ছা, ভিডিও গেম। আচ্ছা আচ্ছা, আমি তো এত নাম এগুলো জানি না। হ্যাঁ বলো। এন্ড হচ্ছে আমি তাকে কিছুদিন না, বহুত আগে থেকে রিলেশনশিপে তার আমি ফেসবুক, ইনস্টা পাসওয়ার্ড চেয়েছি, সে দেয়নি কোনো সময়, কিন্তু আমার পাসওয়ার্ড তার কাছে ছিল। আমি চাওয়া মাত্র সে না করতো। কিছুদিন হলো তার ফ্রেন্ড, তিনি একটা বেস্ট ফ্রেন্ড আছে ওর মেয়ে, ওর কিছু নোটস আমি ওর ফোনে দেখেছি, ও নিজেই বলছে, বাট এটাও বলে অন্য মাধ্যমের থেকে পেয়েছে। বাট আমার এটা ট্রাস্ট হচ্ছে না, বহুত ট্রাস্ট ইস্যুস এন্ড আমার মধ্যেও ট্রাস্ট ইস্যুস আছে, তার মধ্যেও আছে। এইগুলা নিয়ে মানে এই সাবজেক্টটা নিয়েই পুরো এখন আমি জানতে চাচ্ছি এই রিলেশনশিপটা কি কন্টিনিউ করা আমার জন্য উচিত হবে কিনা। তুমি একটা সিদ্ধান্ত চাইছো আমাদের কাছ থেকে? অবশ্যই, কারণ আমি যেহেতু অ্যাডমিশন জার্নিটা পার করছি, আমি সাবজেক্টটা নিয়ে প্রচুর ডিপ্রেস। অ্যাডমিশন জার্নি বলতে তুমি কোথায় অ্যাডমিশন নিচ্ছ? আমি মেডিকেল টার্গেট, যেহেতু আমি একটা কোচিং সেন্টারে এখন পরীক্ষাগুলো দেবে এখন।
হ্যাঁ। আচ্ছা, হ্যাঁ, কিন্তু তুমি কি আমাদের প্রোগ্রামটা আগেও দেখেছো? আগে দেখেছি বলেই আমি নিজেও, আমার একটা পাস্ট রিলেশনশিপ ছিল, আমার এক্স এক্সপায়ার হয়ে গিয়েছিল, তার 2 বছর পরে আমি নিউ রিলেশনশিপ আছি। হ্যাঁ, না আমি তোমাকে জিজ্ঞেস করেছি আমাদের এই প্রোগ্রামটার ফরম্যাটটা তুমি জানো কিনা। আমাদের এই অনুষ্ঠান থেকে না সিদ্ধান্ত আমরা দিই না। হ্যাঁ, যেমন ধরো আমরা সাইকোথেরাপিস্ট হিসেবে সবাই কাজ করছি, এখানে যারা আমরা 3 জন আছি। সাইকোথেরাপি বা কাউন্সিলিংয়ে আমাদের সিদ্ধান্ত দেবার কোনো এখতিয়ার নেই। এটা আমাদের যে অ্যাসোসিয়েশন, আমেরিকান যে অ্যাসোসিয়েশন, গত সপ্তাহে কিন্তু আপনাদের এই প্রোগ্রামে ও কল দিয়েছিল, ওর নামটা আমি বলতে চাচ্ছি না। ঠিক আছে, তুমি এত ডিটেইলে যেও না। আমি যেটা বলছিলাম যে তুমি সিদ্ধান্ত চাইছো তো যে আমি রিলেশনশিপটা রাখবো কি রাখবো না। তো যেহেতু না হলে আমি এখান থেকে কিভাবে বের হতে পারি এই সম্পর্কটা, মানে বাক্যটা শেষ করতে দাও, আমি কিভাবে দূর করতে পারি, আমি জাস্ট আইডিয়া চাচ্ছি। হ্যাঁ, তুমি আমার বাক্যটা শেষ করতে দাও। যেহেতু তুমি একটা সিদ্ধান্ত চেয়েছো, বাক্যটা শেষ করি, কারণ অনেক অন্য দর্শকদেরও এই প্রশ্ন থাকে যে আমরা কেন সিদ্ধান্ত দিচ্ছি না। হ্যাঁ, তো এই যেটা আমি যে কথাটা, যে তথ্যটা দিতে চাইছিলাম তোমার প্রশ্নের উপলক্ষ করে, তো সেটা হচ্ছে যে যেটা আমেরিকান সাইকোলজিক্যাল অ্যাসোসিয়েশনের যে এথিক্সগুলো আছে সেটা আমরা পালন করি। কেমন? তো আমরা এখান থেকে যেহেতু সিদ্ধান্ত দিচ্ছি না, সেটা আমাদের যে ট্রেনিংগুলো হয়েছে সেই ট্রেনিংয়ের ভিত্তিতেই আমরা কথাগুলো বলি। কেমন? কাজেই সিদ্ধান্ত আমাদের তরফ থেকে যায় না। আমরা অনেক রকম দিক নির্দেশনা দেওয়ার চেষ্টা করি, এবং মূল উদ্দেশ্য এই প্রোগ্রামের হচ্ছে মানুষের মধ্যে সচেতনতা তৈরি করা। মানসিক স্বাস্থ্য নিয়ে মানুষ খুব সচেতন নয়, এবং অনেক জানেও না মানুষ। হ্যাঁ, আচ্ছা, যাই হোক, তুমি তোমার প্রশ্নে চলে আসি। এখান থেকে তুমি কি করে বেরোবে, কোনখান থেকে বেরোতে চাচ্ছ বলো তো? আমি মেইনলি ওকে কি ট্রাস্ট করাটা ঠিক হবে, এইগুলা নিয়ে আমি খুব ডিপ্রেসড। মানে আমার লাইফে এখন আমার বাবা মা একজন, মানে তাদের পছন্দ করার ছেলেকে ধরতে গেলে চাচ্ছে তার সাথে বিয়ে শাদী একটা ব্যাপার, বাট আমি চাচ্ছি না এখনো কিছুতে। আমি ওকে নিয়েই চাচ্ছি, বাট ওর কোনো লাইফ নিয়ে গোল নাই। যেমন আমার একটা টার্গেট, ওর কোনো লাইফে টার্গেট নাই। এইগুলা নিয়ে আমি খুব ডিপ্রেসড, মানে ওর সেটেল হওয়ার কোনো ইচ্ছাই নাই। তোমার বাসায় কে কে আছেন? মা, বাবা, ছোট ভাই। তুমি বড়? হ্যাঁ। আচ্ছা, আর এই রিলেশনশিপটা কতদিন ধরে আছে বললে? অলমোস্ট 2 বছর। 2 ইয়ার্স। তুমি বলছিলে যে তোমার পাসওয়ার্ড ওর কাছে আছে, কিন্তু ওর পাসওয়ার্ড তোমার কাছে নেই। এই জায়গাটা একটু ব্যাখ্যা করবে? মানে আমার ফেসবুক, ইনস্টা পাসওয়ার্ড সব ওর কাছে ছিল, বাট ওর কোনো পাসওয়ার্ড আমি জানতাম না। এমন ফোন ধরলে ওর বিহেভিয়ার অ্যাগ্রেসিভ হয়ে যায়। ও যদি ওয়াশরুমেও যায় কোথাও গেলে, বাট একটু জিজ্ঞেস করতে চাইছি তোমার পাসওয়ার্ডটা ওর কাছে গেল কেমন করে? হ্যালো? হ্যাঁ। তুমি কি ওকে পাসওয়ার্ড দিয়েছো? হ্যাঁ, আমি দিয়েছি। কি কারণে দিলে? আমি দিয়েছি। কি কারণে দিলে? পাসওয়ার্ড তো খুবই একদম পার্সোনাল জিনিস, তুমি যে দিয়ে দিলে। ও মেইন কথা, আমার একটা ফ্রেন্ডকে নিয়ে ওর খুব সমস্যা ছিল যে না, ও সন্দেহ করতো আমাকে, বাট আমি যখন চেয়েছি তখন ও দিচ্ছে না। হ্যাঁ, কিন্তু তুমি একা দিলে, ওরটা পেলে না। আর পাসওয়ার্ড তো তোমার একদম ব্যক্তিগত জিনিস, তাই না? ওর সন্দেহ কি দূর হয়েছে? এটাই ওকে বোঝাতে পারি না সব সময়। এখন আমি চেঞ্জ করে ফেলেছি, আমারটা নাই ওর কাছে। তারপরেও আমি আমার ওরটা জানার খুব ইন্টারেস্ট। ওকে, মানে তোমার প্রশ্নটা একটু আবার রিফ্রেশ করে করবে? তুমি কি করে বেরিয়ে আসবে সেটা তো বলা খুবই মুশকিল। তোমার প্রশ্নটা আরেকটু রিফ্রেশ করবে? আর কোনো কিছু কোনোভাবে জিজ্ঞেস করতে পারো আমাদেরকে প্রশ্নটা? মেইন কথা, ও আমার ক্যারেক্টার, ও আমার স্কিন টোন, এমনকি ফ্যামিলি মেম্বার্স নিয়েও খুব আমাকে বাজেভাবে একবার ইনসাল্ট করেছিল। ও বলেছিল রাগের মাথায়, ও যা হয় সবকিছু রাগের মাথায় বলে। বাট আমি তো হার্ট হই, আমি ওকে বোঝাতে পারি না। ও সাডেনলি কথা বলার মাঝখানে সামহাও আমি একটু রুড বিহেভ করলে ও সাডেনলি ব্লক করে দিবে। আবার 2-4 দিন পরে আমি যখন একটু মুভ অন ট্রাই করি, ও তখন আবার কল দিয়ে সরি হ্যান ত্যান বলবে। তখন মনে হয় না যে ছেলেটা ভালো হতেও পারে, হলেও কিন্তু প্রশ্নটা তো পেলাম না ওর মধ্যে। আমি ওকে বোঝাতেই পারি না যে না, ওর থেকে ওর
ও আমার থেকে 4 বছরের বড়, কিন্তু ওর থেকে আমি অনেকটা ম্যাচিউর। ও এটাই মানে ওকে বোঝানোই যায় না কোনোভাবে। ম্যাচিওর বলতে? ম্যাচিউর বলতে ওর মধ্যে এখনো চাইল্ডিশ বিহেভিয়ার আছে না, ও সেটেল হতে আরো 5-6 বছর পরে হলেও হতে পারবে, কিন্তু লাইফের তো একটা 20 ইয়ার্স পর একটা গোল থাকে মানুষের, যেমন আমার আছে, ওর সেটাও নাই। ওর 23 অলমোস্ট পার করছে। তোমার প্রশ্নটা যে পাইনি এখনো। আমি চাচ্ছি এখান থেকে আমি কিভাবে বের হতে পারবো, সোজা কথা। বের না হতে পারলে আমি ডিপ্রেশনটা কিভাবে রিলিফ পাবো? আচ্ছা ঠিক আছে, এটা এটা সেকেন্ড প্রশ্নটা তাও একটু মানে কিছুটা বলার থাকবে হয়তো আমাদের অতিথিদের। তুমি একটু লাইনে থাকো, কেমন? প্রশ্ন থাকলে করো। আচ্ছা, একটু বলবেন যে আপনার যে বয়ফ্রেন্ড উনি কি কোনো ধরনের নেশার সাথে জড়িত কিনা, মানে ড্রাগ এডিকশনের সাথে? স্মোকিং করে, ও চেইন স্মোকার। চেইন স্মোকার। উনি আর এমনি কি করেন, পড়াশোনা করছেন? পড়াশোনাও করছে না সে। ও হচ্ছে 2 বছর ধরে সে ভার্সিটিতে অ্যাডমিশন নিবে বলে সে নিচ্ছে না। সে চিল লাইফ কাটাচ্ছে তার। এটা বলতে গেলেই বলে হচ্ছে তাকে জ্ঞান দিচ্ছি আমি সামথিং। ওকে। আর এরকম কি মনে হয় যে আপনাদের যেহেতু 2 বছর এবং বললেন যে প্রথম 1.5 বছর খুব ভালো ছিল রিলেশনটা, আপনার কি কখনো ভয় হয় যে এরকম কোনো কিছু আপনাদের মধ্যে রয়েছে, অন্তরঙ্গ কোনো ইস্যু যেটা ওনার কাছে আছে, উনি আপনাকে এটা দিয়ে ব্ল্যাকমেইল করতে পারে, এরকম কি কিছু ইস্যু আছে কিনা? না, ওটাও আছে আমারটাও আছে, এখানে তো কোনো ওইভাবে কিছু নাই। ওকে, আচ্ছা ঠিক আছে, প্রশ্ন নেই কোনো। অনেক অনেক ধন্যবাদ তোমাকে। আমাদের তুমি মানে কষ্টে আছো বুঝতে পারছি, আমাদের সবার শুভকামনা তোমার জন্য। আর আমাদের অতিথিরা আলোচনা করবে, তুমি শোনো, কেমন? আমাদের সঙ্গে থাকো, তুমি ফোনটা অফ করে দাও। ওকে, আমি বলতে চাও আগে? আসলে উনি সিদ্ধান্তের ব্যাপারে আসলে একটা সম্পর্কে জড়িয়ে গেছেন, কিন্তু সম্পর্কের মানে গোলটা কি হয়তো উনি ক্লিয়ার না। উনি চাচ্ছেন ওনার মতো হচ্ছে না বলেই কনফ্লিক্টটা হচ্ছে, কারণ প্রথম 1.5 বছর ভালোই সম্পর্ক ছিল, এখন সমস্যা হচ্ছে। এবং উনি যেটা করলেন যে ওনাদের মধ্যে আসলে একটা প্রত্যেকটা মানুষের রিলেশনশিপের একটা হেলদি বাউন্ডারি যে থাকার কথা, এই বাউন্ডারিগুলো নেই। এখন কোনো না কোনোভাবে হয়তো উনি ইনসিকিউর ফিল করতে পারেন, এবং ওই ইনসিকিউরিটিটা হতে পারে রিলেশনশিপ নিয়েও, রিলেশনশিপের থেকেও উনি সিকিউর ফিল করছেন না, আবার এইখান থেকে যে বের হয়ে যাবেন এটার ব্যাপারেও উনি কোনোভাবে সিদ্ধান্ত নিতে পারছে না, বা কোনোভাবে ওনাকে ভয় পাচ্ছে কিনা, যেহেতু সোশ্যাল মিডিয়ার অনেক ব্যাপার স্যাপার এখনকার জেনারেশনের মধ্যে অনেক কিছুই হয় যেগুলো ব্ল্যাকমেইলিং পর্যায়ে চলে যায়। হ্যাঁ, সেক্ষেত্রে আমার মনে হয় উনি একজন প্রফেশনাল হেল্প নিলে রিলেশনশিপটাকে কীভাবে করবে, এবং ওনার ক্যারিয়ার নিয়েও উনি চিন্তিত। উনি বারে বারে করেছেন যে আমি আমার ক্যারিয়ারের ব্যাপারেও সিনসিয়ার এবং আমার পার্টনারের ক্যারিয়ারের ব্যাপারেও। তো এই বিষয়টা আমার মনে হয় একজন প্রফেশনাল হেল্প নিলে উনি অ্যাটলিস্ট অ্যাড্রেস করতে পারবে কোথায় কোথায় ওনার কি ইম্পালসিভ বিহেভিয়ারগুলো হচ্ছে, যেটা উনি তীব্রভাবে চাচ্ছেন। ওনার চাওয়া মতোই তো সব হবে না, কিন্তু কিভাবে অ্যাডজাস্ট করে নিতে পারেন এবং লজিক্যাল চাওয়াগুলো কিভাবে পাওয়া যেতে পারে সেই বিষয়ে উনি কাজ করতে পারেন। প্রফেশনাল হেল্প এখানে আমার মনে হয় হেল্প করবে। কিন্তু যাবে কোথায় সেটা হচ্ছে কথা আর কি। সঞ্জিতা? বয়স বলছে 18+ এবং 2 বছর আগে থেকে রিলেশনশিপ, তার মানে 16 বছর বয়সের রিলেশনশিপে। 16 বছর বয়সে ম্যাচুরিটি কতটুকু সেটা বিবেচ্য বিষয়, কারণ আমার 16 বছর বয়সে কিন্তু ডিসিশন নেওয়ার মতন ম্যাচুরিটি ছিল না, এবং আমাদের আসলে কারোরই থাকে না। কিন্তু সম্পর্কগুলো তো তার আগেই শুরু হয়ে যায়। এবং যেই কারণে একটা গবেষণা বলছে যে 20-এর দশকে, মানে 20 থেকে 29 ইয়ার্সের মধ্যে এই সময় যেই কমিটেড রিলেশনশিপগুলো বা বিয়েগুলো হয়, এগুলোতেই ডিভোর্স অথবা বিবাহ বহির্ভূত সম্পর্ক পরবর্তী জীবনের সম্ভাবনা 3 গুণ প্রায় বেশি থাকে। দ্বিতীয় জায়গাটা যেটা বলছে, এর একটা প্রিভিয়াস পার্টনার ছিল এবং সে এক্সপায়ার করেছে। ধরে নিচ্ছে এক্সপায়ার বলতে তিনি মারা গেছেন।
তাই যদি হয় এটাকে আমরা মেডিকেলের ভাষায় বলি বিরিফমেন্ট, শোক সন্তপ্ত। এবং এই বিরিফমেন্টের যে গ্রিফ, যে দুঃখ, সেই ট্রমা হিলিংটা, সেই আঘাতের হিলিংটা তার হয়েছে কিনা, নাকি সেই জায়গায় এখনো কোনো ক্ষত আছে, সেই জায়গাটা কিন্তু একটু পেশাগত জায়গায় হামিদের সাথে আমি সহমত, উল্টে পাল্টে খুঁজে দেখা দরকার। কারণ কিছু কিছু বলা হয় যে 50 থেকে 60% গ্রিফ 3 থেকে 3.5 বছরের মধ্যে চলে যায়, কিন্তু যদি কমপ্লিকেটেড গ্রিফ হয় সেটা কিন্তু তাকে ভোগাবে। আচ্ছা, এবার সে বলছে ছেলেটা কিছু করলে অ্যাগ্রেসিভ বিহেভ করে, খুব স্লাং ইউজ করে, তার ভার্জিনিটি নিয়ে সন্দেহ করছে, গায়ের রং, বাবা মা, এবং যাই বলে না কেন রাগের বশে বলছে। তারপরে সে বলছে যে আমি তো তখন রাগের মাথায় বলে ফেলেছি। এবং এই জায়গাটা আমরা যেটা বলছি সেটা সাইকেল অফ অ্যাবিউস। মেয়েটা নিজেও বুঝতে পারছে না যে সে একটা অ্যাবিউসিভ সাইকেলে ঢুকে গেছে। এবং নির্যাতনের এই যে চক্র বা সাইকেল অফ অ্যাবিউসকে আমি যদি খুব মোটা দাগে বলি, প্রথমে থাকবে প্রচণ্ড ভালোবাসা, লাভ বম্বিং, মনে হবে যে এর সাথে থাকলে আমি টপ অফ দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর সব থেকে ভালো সুখী মানুষ। এরপর একটু একটু করে টেনশন বিল্ডিং হবে, মনে হবে যে ডিমের খোসার উপর হাঁটছি, ভেঙে যাবে। এরপরে ঠাস করে ঝগড়াঝাটি, হুলস্থুল, তারপরে কিন্তু আবার কিছুদিন পর লাভ বম্বিং হবে। এবং এই যে চক্রে ঘুরছে, এই ঘোরার জায়গাটা কিন্তু বলে যে কোনো সম্পর্কে নাকি, রোম্যান্টিক সম্পর্কে প্রথম 2 বছর এন্ডরফিন লেভেল খুব হাই থাকে, খুব ভালো থাকে, এবং ও ঠিক 2 বছরের কথাই কিন্তু বলছে প্রায়। এরপর নাকি নেমে যায়। এন্ডরফিন অনেকটা এন্ডোজেনাস মরফিন, যেটা শরীরেই আমাদেরকে প্লেজার দেয়, তৈরি হচ্ছে। এখন কিন্তু ও সত্যিটা দেখতে পাচ্ছে। এই দেখতে এসে যে জিনিসটা, তাহলে আমাদের বিয়েগুলো ভাঙে না কেন? মায়া তৈরি হয়। হুমায়ুন আহমেদের একটা খুব চমৎকার কথা ছিল যে পাখি উড়ে গেলে, পাখি উড়ে যায় আর পড়ে থাকে কি পালক, পালকটা হচ্ছে মায়া। মায়া বোধহয় জন্মে যায়, যার জন্য অথবা যে একটা দলিল হয়ে যায়, দলিলটা হয়তো আমাদের আটকে রাখে, একদম দলিলবদ্ধ সম্পর্ক, চুক্তিপত্র। এখানে কয়েকটা রেড ফ্ল্যাগ আছে। একটা রেড ফ্ল্যাগ হচ্ছে ভিডিও গেম অ্যাডিক্ট। যখন অ্যাডিক্ট হয়, ব্রেইন কিন্তু বোঝে না যে কোনটা ভিডিও গেম, কোনটা ড্রাগসের জন্য, কোনটা অ্যালকোহলের জন্য অ্যাডিক্ট, এবং পর্নোগ্রাফি অ্যাডিক্ট। অ্যাডিক্ট ব্রেইন কিন্তু প্রপার ফাংশনিং না। এবং মেয়ের ছেলেটা কিন্তু 2 বছরের মধ্যে ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষার কোনো চেষ্টা নিচ্ছে না। এটা একটা রেড ফ্ল্যাগ। আরেকটা রেড ফ্ল্যাগ হচ্ছে তার মেয়ে বান্ধবীর নোটস ছবি পেয়েছে, যেটা হামিদ বলছিল যে এখন কিন্তু ডিজিটাল ফুটপ্রিন্ট ভয়ঙ্কর ব্যাপার। এবং এই মেয়ে কিন্তু বলছে আমার ছবি তার কাছে আছে, তার ছবি আমার কাছে আছে। জিনিসটা যে কতটুকু ভয়ঙ্কর, এটা ও ছাড়াও বাকি যারা শুনছে এই জিনিসটা মাথায় রাখা দরকার যে ডিজিটাল ফুটপ্রিন্ট মোছাটা খুব জরুরি এবং খুব ডিফিকাল্ট। 3 নাম্বার রেড ফ্ল্যাগ যেটা, ওকে তো প্রায়োরিটি সেট করতে হবে। ও চাচ্ছে মেডিকেল অ্যাডমিশন, তার মানে ও ভালো ছাত্রী, ভালো একটা কোথাও তো ভর্তি হতে চাচ্ছে। এই সময়টা প্রেম করার জন্য তো 18 বছর 20 বছর, এখন তো বলছে যে আইডিয়াল বিয়ের বয়স ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে নাকি 32, 30-এর উপরে বিয়ে করছে। তো ও এখন 18 বছর বয়সেই এবং বাড়ির বড়, ওর এখনই কেন এত বিয়ের চিন্তা? বাবা মা দিলেই সিদ্ধান্ত, পড়াশোনাটা করে নিজের পায়ে দাঁড়াক, সেই জায়গাটা জরুরি। যেই জিনিসটা লাস্টে বলেছে যে আমি কিভাবে বের হব, এটা খুব পজিটিভলি আমি নিচ্ছি। এবং এটা এলিজাবেথ কুবলার রসের একটা যে সাইকেল অফ গ্রিফের আছে, যে প্রথমে ডিনায়াল, ড্যাবডা, তারপর অ্যাঙ্গার, রাগ হচ্ছে, তারপর বার্গেনিং হবে, না ওর সাথে আমার তাকাতে হবে, তারপর একটা ডিপ্রেশনে যাবে। এবং ও কিন্তু কথাটা শুরুই করেছিল রিলেশনশিপ নিয়ে, আমি ডিপ্রেশনে আছি, এবং ও কিছুটা কিন্তু মনে মনে তৈরি না হলে, আপনি যখন ওকে বললেন যে তুমি একটু আবার প্যারাফ্রেজ করে বলো, ও কিন্তু বলে দিল যে আমি বের হতে চাচ্ছি। অবচেতনভাবে বোধহয় সিদ্ধান্তটা নিয়ে গেছে এবং ওই ডিপ্রেশনে আছে। এই সময়টা একটু যদি পেশাগত হেল্প, যেটা হামিদ বলছিল, সেটা যদি সে নিতে পারে, তারপর আস্তে আস্তে নতুন পরিস্থিতিতে নিজেকেও রিইনভেস্ট করবে। এই সময় বোধহয় পড়াশোনাটায় যদি একটা বড় মনোযোগ দেয়, সেটা ঠিক আছে। অনেকটাই তুমি আর হামিদ মিলে খুব সুন্দর করে, আমার মনে হয় বেশ কিছু জিনিস পেলো এখান থেকে আর কি, যদি সে কাজে লাগাতে পারি। আমি একটা ফোন নিয়ে আসি। হ্যালো হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। একটু জোরে শুনতে চাই।
হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। একটু জোরে শুনতে চাই গলাটা। ম্যাম আমার বিয়ে হয়েছে 3 বছর। আচ্ছা, 3 বছরের বিয়ে। আমার বেবি নাই ম্যাম। ওকে। তো আমি এখন ট্রাই করছি, প্রায় এখন 2 বছর হবে ট্রাই করছি বেবির জন্য। তো এখন আমি আমার হাজবেন্ডের একটু মানে সমস্যা আছে, তো ওই জন্য বেবিটা হচ্ছে না। হাজবেন্ডের সমস্যা? জি জি, হাজবেন্ডের সমস্যা। তো মানে- এখন ম্যাম এর মধ্যে বিয়ে প্রায় এক সপ্তাহ পর হঠাৎ করে মানে আমি একটা মেসেজ দেখতে পাই ফোনে আমার হাজবেন্ডের। ওটা ছিল মানে উনি একটা মেয়ের সাথে কথা বলছিল ওরকম, আমি আমার কাছে চোখে পড়ছে। তো এখন ম্যাম ওটা নিয়ে আমার সাথে অনেক মানে ইস্যু হয়েছিল এবং আমি ওটা নিয়ে মানে খুব আপসেট ছিলাম। তো এখন আবার রিসেন্টলি মানে ধরা পড়ছে না এটা, মানে আমি আবার এর মধ্যে মানে অনেকবার দেখেছি যে উনি কথা বলছে মেয়েদের সাথে। ওই একই মানুষের সাথে না, মানে ডিফারেন্ট মেয়েদের সাথে। আচ্ছা। ডিফারেন্ট মেয়েদের সাথে কথা বলার পরে এখন আমি মানে জিজ্ঞেস করে মানে স্বীকার করতে চাই না, মানে আমাকে বলে যে এরকম কেউ নাই, থাকলে তুমি বের করো। কিন্তু ওর তো মেসেজ আছে, তুমি মেসেজটা তো তুমি কি বলেছো যে মেসেজ তুমি দেখতে পেয়েছো? আমি মেসেজটা বলেছি যে আমি দেখেছি আপনার ফোনে, আমি দেখেছি মেসেজ পাঠিয়েছে এবং মানে খুব মানে কি বলবো খুব খারাপ ভাবে মেসেজটা পাঠিয়েছে আমার হাজবেন্ডের কাছে। তো ওটা নিয়ে আমি খুব আপসেট ছিলাম, এখন খুবই আপসেট আছি এখনো। না, কিন্তু তোমার হাজবেন্ড তো মানে অস্বীকার করছেন। আমার হাজবেন্ড অস্বীকার করছে, কিন্তু মানে অনেকভাবে আমি ওনাকে কিন্তু এটা ধরেছি, আমার কাছে ধরা পড়ছে এটা নিয়ে। নাকি তুমি কি বলেছো যে মেসেজ তুমি দেখেছো নাকি তুমি বলতে চাও? আমি বলেছি। হ্যাঁ, তো ও বলছে যে কোনো মেসেজ আসলে ছিল না নাকি কি বলছে? না, মানে অস্বীকার করছে যে না আমি ওরকম শুনি না, মানে হয়তো আমার মোবাইল থেকে কেউ মেসেজ পার্সোনালি পাঠিয়ে দিয়েছে, মানে ওরকম যে পাঠিয়েছে ওকে ও চেনে না আর কি, তাই তো? জি জি। আচ্ছা, মানে বলতে চাই মানে আমি অন্য আইডি থেকে মানে মেসেজ পাঠিয়েছে আমার সাথে, মানে আমারটা কোঅপারেট করতে চায় না, মানে কোথাও ঘুরতে নিতে চায় না। তারপরে মানে আমার যে একটা মানে হক আছে বা আমার দায়িত্ব ওগুলো মানে দিতে চায় না। সরি, আমার যে মানে হয়ে যে হাজবেন্ডের কাছে একটা দায়িত্ব আমি চাই, একটা মর্যাদা চাই, আচ্ছা, আমার একটা যে হক থাকবে সেটা পাচ্ছো না। না। মানে তোমার সঙ্গে যে আচরণগুলো করছে সেটা তুমি খুব মানে রেসপেক্টফুল আচরণ মনে করছো না আর কি, তোমার প্রতি যে ওর মানে ওর অ্যাটিটিউডের বাংলা কি, মানে তোমাকে যেভাবে ও মানে তোমার সঙ্গে যেভাবে চলছে সেখানে তুমি মনে করছো যে যথেষ্ট সম্মানিত বোধ করছো না তুমি সেখানে, তাই তো? ওকে, হ্যাঁ। আর আমি মানে যখনই বলি মানে আপনার সাথে তো আমার এটা মানে আপনার অন্য মেয়েদের সাথে আপনার মানে কথা হয়, এটা আমি দেখেছি এবং আমি আপনার মানে আমাকে সরি বলে থাকে, মানে হ্যাঁ মানে আমি ভুল করছি, আমাকে মাফ করে দাও, ওভাবে বলে মানে প্রায় সময় আমাকে সরি বলে তারপরে মানে এড়িয়ে যেতে চাই জিনিসটা। তো এখন রিসেন্টলি আবার মানে আমি ধরেছি ওনাকে, তো আমি আসলে ধরা পড়তো না, আমি আমার বাসায় এসেছি, আমাদের বাপের বাড়িতে বেড়াতে এসেছি। তো তখন হঠাৎ করে সকাল 11টা আমি ঘুম থেকে উঠে দেখি আমার একটা মেসেজ এসছে আমার ফোনে, এবং মানে আমি জানি না কি বলবো এখনো, সেজন্য আসলে আমি খুব মন খারাপ, খুব আপসেট। আমি বুঝলাম না কার ফোনে মেসেজ এসছে? আমার ফোনে হয়তো অন্য কাউকে মেসেজ পাঠাতে গিয়ে আমার কাছে ও ভুল করে তোমার কাছে চলে গেছে। আচ্ছা আচ্ছা, কিন্তু তোমার হাজবেন্ডের নাম্বার থেকে গেছে ওটা? জি জি, হ্যাঁ আমার হাজবেন্ডের নাম্বার থেকে। কি করে বুঝলে ওটা অন্য কাউকে লেখা হয়েছে? কথাটা ওরকমই ছিল। আচ্ছা, মানে ওরকম মেসেজ তোমাকে সাধারণত পাঠায় না? না না। তারপর? তো এখন আমি মানে কোন প্রসিডিউর আগাবে, মানে আমাকে এটা একটু মানে প্রসিডিউরটা বলতেন। মানে এই মেসেজটা যে তুমি তোমার কাছে গেল ভুলক্রমে, তুমি কি এটা মানে এটা আলোচনা করেছিলে নাকি এটা কিছু বলনি? এখনো পর্যন্ত মানে আমি ওনার কাছ থেকে জিনিসটা জানতে চাচ্ছি, বাট এখনো পর্যন্ত আমাকে ইগনোর করছে, মানে এড়িয়ে যাচ্ছে জিনিসটা, এখনো বলছে না। মানে কোনো উত্তর দিচ্ছে না নাকি অন্যরকম উত্তর দিচ্ছে? মানে স্বীকার করতে চাচ্ছে না আমার কাছে। স্বীকার করতে চাচ্ছে না বলতে মানে কি বলছে ও?
মানে ও কিভাবে আমার কাছে উত্তরটা কিভাবে যে- দিচ্ছে? মানে আমাকে বলতেছে মা আমি মানে ভুল করে পাঠিয়ে দিয়েছি, মানে এটা তোমাকে পাঠাইছি, মানে এইভাবে করে অনেক রকম ভাবে আচ্ছা, কথা মানে বলছে যেগুলো আমাকে। বলছে সেগুলো একটু এলোমেলো কথা, তাই তো? হ্যাঁ হ্যাঁ এরকম। আচ্ছা আচ্ছা, ওকে। আর তুমি আরো কষ্ট পাচ্ছো, আর তুমি বললে যে তোমাদের বেবি হওয়ার ব্যাপারে মানে ডক্টর বলেছেন যে এটা তোমার হাজবেন্ডের জায়গা থেকে হচ্ছে আর কি, বেবি যে হচ্ছে না, তাই তো? সেটা নিয়ে তার কোনো কষ্ট বা তার কোনো হয় না যে কিছু মানে অপরাধ বোধ, অনেক সময় হয় না ছেলেরা একটু অসুবিধা বোধ করে যে তার কিছু অসুবিধার কারণে মানে ওয়াইফ প্রেগনেন্ট হতে পারছে না, সেখানে তার কথাবার্তাগুলো কেমন থাকে যখন? ওখানে অপরাধ বোধ আছে, মানে ওটাতে আবার ইয়া করে না, মানে স্বীকার করে যে হ্যাঁ আমার জন্য হচ্ছে না, মানে তোমার যে কষ্ট, তুমি যে কষ্ট পাচ্ছ ব্যাপারটা নিয়ে সেটা সে মানে ই করে অ্যাকনলেজ, মানে সেটা সে তোমাকে সেই সহমর্মিতাটা সে দেখায় কিনা তোমার প্রতি? ওটা করে, মানে ওটা সে আমাকে সিম্পাথিটা দেখায় যে হ্যাঁ আমার কারণে হচ্ছে না, একটু ধৈর্য ধরো, মানে হবে, আমি তো চিকিৎসা করাচ্ছি, এগুলো বলবে, কিন্তু আমি আসলে মানে যেটা অ্যাকচুয়াল ফিডব্যাক সেটা পাচ্ছি না ওনার কাছ থেকে। এমনিতে তোমাদের শারীরিক সম্পর্কটা ঠিক আছে? ওরকম চিকিৎসাও নিচ্ছে না, মানে নিচ্ছে মানে আপনার মানে কি বলবো, মানে হার্বাল টাইপের চিকিৎসা যেগুলো মানে আমরা মানে বিশ্বাস করতে চাই না তেমন, হার্বাল টাইপের মানে চিকিৎসাগুলো নিতে চাচ্ছে। বুঝেছি। এমনি তোমাদের শারীরিক সম্পর্কটা ঠিক আছে? ও শারীরিক সম্পর্ক বলতে গেলে ঠিক ওই রকম মানে ঠিকও নাই আসলে, মানে হঠাৎ করে হয়, মাঝে মধ্যে হয় না, ওইরকম মানে হয় না আসলে, অত ফ্রিকোয়েন্টলি হচ্ছে না আর কি ব্যাপারটা। ওকে, হ্যাঁ। সো তোমার প্রশ্নটা কি পেয়েছি? প্রশ্নটা করেছো এখন আজকে আমি এখন কোন প্রসিডিউরে আগালে মানে আমার জন্য বেটার হবে? কোনটার জন্য, কিসের জন্য বেটার মানে হবে? সবকিছুর জন্য, মানে আমি উনি যে মানে আমি ইনডাইরেক্টলি পরকীয়ায় বলবো, আর বেবি তো ওটা তো আমি এখন মাথায় আসতেছে না, এখন পরকীয়া বা অন্য কিছু ওনার মানে টোটাল আমি কিভাবে প্রসিডিউরটা মানে ওনাকে নিয়ে আগাবো? বুঝেছি, হ্যাঁ। ওকে, একটু লাইনে থাকো কেমন? সঞ্জিতা প্রশ্ন থাকে আমাদের ম্যাম অ্যারেঞ্জ ম্যারেজ। হ্যাঁ ঠিক আছে, স্বামীদের প্রশ্ন আছে? আচ্ছা, একটু বলবেন আপনার আপনি এবং আপনার স্বামী কি মানে একই সাথে থাকেন না স্বামী দূরে কোথাও থাকেন? না না, আমরা একই সাথে থাকি। একই সাথে থাকেন। আর এমনি এই বিষয়গুলো নিয়ে ঝগড়াঝাটি হয়? হ্যাঁ হয়। এটাতে কি গায়ে হাত তোলা হয়? না, গায়ে হাত তোলা হয় না। আচ্ছা, আর আপনার সাথে শ্বশুরবাড়ির আর কেউ কি থাকে? হ্যাঁ, সবাই জয়েন্ট ফ্যামিলি সাথে মানে থাকি। আচ্ছা, ওনাদের সাথে পরিবেশটা আসলে মানে আমাদের পরিবেশের সাথে ওনাদের মানে আমার শ্বশুরবাড়ির পরিবেশটা একটু মানে আমি মানে কি বলবো আপ এন্ড ডাউন হয়ে গেছে। আচ্ছা, আপনার শ্বশুরবাড়ির সদস্যদের সাথে আপনার সম্পর্ক কেমন? শ্বশুরবাড়ির সব মানুষের সাথে আছে মানে মানে মোটামুটি, তো খারাপও না এত ভালোও না। আচ্ছা, তো আপনি মানে এই যে আপনার সম্পর্কর মধ্যে সন্দেহ আছে পার্টনারের প্রতি, এটার মাঝে কি বেবি নেওয়াটা কি সমাধান হবে এরকম কোনো চিন্তা কাজ করছে যে বেবি নিলে সব ঠিক হয়ে যাবে? তাই বুঝি নাই। মানে আপনার সাথে তো আপনার স্বামীর একটা সন্দেহজনক সম্পর্ক রয়েছে, তাই না? মানে আপনি হাজবেন্ডকে সন্দেহ করছেন বিভিন্ন কারণে। এখন এইটার মাঝখানে আপনারা চাচ্ছেন যে বেবি ট্রাই করছেন বেবি নেওয়ার জন্য, এটা কি কোনোভাবে এই চিন্তাটা এসেছে যে বেবি নিলে সব সমস্যার সমাধান হয়ে যাবে? হ্যাঁ, এরকম চিন্তা তো আসছে। আচ্ছা, এটা পরিবারের অন্য সদস্যরাও কি বলে? পরিবারের অন্য সদস্যরাও মাঝে মধ্যে টুকটাক একটু হালকা হালকা বলে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। অনেক অনেক ধন্যবাদ। তুমি না ভীষণ সুন্দর করে কথাগুলো গুছিয়ে বলেছো, বুঝেছো? মানে একেবারেই হয় না যে যে কথাগুলো বললে আমাদের বুঝতে সুবিধা হবে সেভাবেই বলেছো। তোমাকে অনেক অনেক প্রশংসা করছি সেটার জন্য, এবং শুভকামনাও থাকলো তোমার জন্য। ওকে, হামিদাকে বলবে। আচ্ছা, ওনার আসলে এমনি ওনাদের পারস্পরিক যে কাপল রিলেশনটাই অনেক চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে। সন্দেহ থাকলে তো সম্পর্কটা আসলে খুবই চ্যালেঞ্জিং হয়ে যায়। এটার মাঝে ওনারা চাচ্ছেন একটা বেবি নিতে, এবং অনেক সময় হয় যে ক্রাইসিস ম্যানেজমেন্টের জন্য তখন মানে অনেক ক্ষেত্রে নারীদের একটা চিন্তা, মেয়েদের চিন্তা হয় যে এই সংসারে টিকে থাকতে হলে একটা সন্তান দরকার। হ্যাঁ, এবং ওনার হাজব্যান্ড এটা আসলেই আদৌ মানে উইলিংলি চান কি না
এটাও দেখা উচিত। প্রয়োজনে মনে হয় যে যেমন বলছেন যে প্রপারলি ট্রিটমেন্ট করছেন না, হার্বাল ট্রিটমেন্ট করছেন বা করছেন না, উনি মনে হয় এই সম্পর্কটা নিয়ে খুব বেশি ক্লিয়ার না, রিলেশনশিপের জায়গাটা উনি কিভাবে দেখছেন এটা ক্লিয়ার না, আর উনি হয়তো চাচ্ছেন যে এই সম্পর্কটা থাকুক এইভাবে। সেক্ষেত্রে উনি উনার দিক থেকে উনার চাওয়া পাওয়াগুলোকে আরও ক্লিয়ার করতে পারেন যে আসলে কি বেবি নিলে যে সমস্যার জন্য মনে হচ্ছে এই আমি নিতে চাচ্ছি সমস্যাটা কি সমাধান হয়ে যাবে কি না। হ্যাঁ, এবং উনি এটা নিয়ে ওনার হাজব্যান্ডের সাথে সরাসরি কথা বলতে পারেন আরও ডিটেল। আমরা অনেক সময় কথা বলি, অনেক কমপ্লেন নিয়ে কথা বলি, কিন্তু প্ল্যানিং নিয়ে অনেক সময় কথা বলি না। হ্যাঁ, সো এই যে এই মেসেজ দেখলাম, এইটা দেখলাম, ওইটা দেখলাম, কথাগুলো এই ভিত্তিতেই হয় এবং মনমালিন্য হয়, দূরত্বটা তৈরি হয়ে যায়। কিন্তু উনি যেহেতু সংসারে আছেন এবং কন্টিনিউ করছেন, উনি যদি আর একটু ফার্দার প্ল্যান করেন যে আমাদের সম্পর্কটাকে আসলে আমরা কীভাবে, ওনার অন্য জায়গায় ইনভলভ হচ্ছে, ওনার দিক থেকে কি কোনো জায়গায় মনে হচ্ছে যে আচরণগত কোনো জায়গাটা হাজব্যান্ডের সাথে কনফ্লিক্টিং তৈরি হচ্ছে, সেই জায়গাগুলো উনি কথা বলতে পারেন, সামনাসামনি সরাসরি কথা বলা, অন্য কোনো মাধ্যমে না। এই কথা বলে উনি যতটুকু পারেন, যদি মনে হয় যে কিছু ক্লিয়ার গাইডলাইন পাওয়া যায় বা উনি বুঝতে পারেন, আরও বেটার বুঝতে পারেন, এটা হলে ভালো হবে। আর যদি মনে হয় একান্তই না পারছেন, উনি পেশাগত হেল্প নিতে পারেন, যে সম্পর্কের ক্ষেত্রে আসলে আরও রুট কজ অনেক কিছু থাকতে পারে, যেগুলো বের হলে হয়তো ওনার ডিসিশন মেকিং এবং এই সিচুয়েশনের সাথে অ্যাডজাস্ট করাটা ওনার জন্য সহজ হবে। বিয়ের 3 বছর এবং 1.5 থেকে 2 বছরের মধ্যে বাচ্চা হচ্ছে না এবং বলা হচ্ছে হাজব্যান্ডের কারণে, তাহলে আমরা ধরে নিচ্ছি এটা বন্ধ্যাত্ব নারী পুরুষ দুজনেরই হতে পারে এবং এটাকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি, একটা প্রাথমিক, প্রাইমারি অথবা সেকেন্ডারি। এখন সেই জায়গাটা মূল্যায়ন হওয়া দরকার, ইভ্যালুয়েট হওয়া দরকার যে এটা হাজব্যান্ডের প্রাইমারি বন্ধ্যাত্ব নাকি সেকেন্ডারি বন্ধ্যাত্ব। তার মানে যদি প্রাইমারি বন্ধ্যাত্ব বা এমন ধরনের হয় যেটা কোনো ট্রিটমেন্টেই কাজ করবে না, সেক্ষেত্রে ভদ্রমহিলাকে চিন্তা করতে হবে পরিবারের সদস্যদের সাথে আলাপ করে যে আমি বাকি জীবনটা কি এভাবে থাকবো কি থাকবো না। কিন্তু হাজবেন্ডের তো ট্রিটমেন্ট আগে মানে ওটা আইডেন্টিফাই করার জন্য যেতে হবে ডাক্তারের কাছে, যেতে হবে, কিন্তু উনি তো হার্বাল ট্রিটমেন্ট নিচ্ছেন, উনি তো সেখান থেকে তো আইডেন্টিফাই করা যাচ্ছে না এই জায়গাটায়। এটা হচ্ছে একটা জায়গা যে বন্ধ্যাত্বটা আসলে হাজবেন্ডের কি ধরনের বন্ধ্যাত্ব সেটা বের করা দরকার এবং সেটার উপরে সম্পর্কের গতি প্রবাহ নির্ভর করবে। দ্বিতীয় যেই জায়গাটা ধরা পড়ছে সেটা হচ্ছে বিভিন্ন মেয়ের সাথে হাজবেন্ডের সম্পর্ক। এটাকে বলা যেতে পারে যে একজনের সাথে তো না, বহুজনের সাথে। কিন্তু ওই যে একটা কথা আছে না যে যে সকল দেবতার পূজা করে সে অন্তরে কারোই পুজোরই নয়, তো সেটা করতে যেয়ে তিনি স্বীকার করতে চাচ্ছেন না এবং ভদ্রমহিলা বলছেন যে আমার হক এবং মর্যাদা, খুব স্পষ্ট করে উনি বলছেন। ও কিন্তু খুব সুন্দর চিন্তার একটা মানুষ। আমার হকও দিচ্ছে না এবং আমার মর্যাদাও দিচ্ছে না বলে সেটাকে বাংলায় এক শব্দে বলে দিল পরকীয়া, কিন্তু ইংরেজিতে কিন্তু আমরা দুটো শব্দই ব্যবহার করি, অ্যাডাল্টারি এবং ইনফিডিলিটি, যেই জায়গাটাতে একটাতে যৌন সম্পর্ক স্থাপিত হয়, একটাতে হয় না। এখন টেক্সট যেগুলো আসছে, কথায় যেটা আমরা বুঝতে পারছি, এগুলো যৌনগন্ধি টেক্সট, যেগুলা সচরাচর আমরা অশোভনের মধ্যেই ফেলে দেই, অপরিচিত বা স্বল্প পরিচিত স্ত্রী বাদে অন্য সম্পর্কে গেলে। এই জায়গাটায় কিন্তু একটা জিনিস মনে রাখা খুব জরুরি যে চিটিং ইজ আ চয়েস। এটা কিন্তু ভদ্রলোকের নিজের চয়েস যে আমি চিট করব। তার মানে কি ভদ্রমহিলা একটা সাইকেলে ঢুকে যাচ্ছেন যে ভদ্রলোক জানেন যে এরকম কিছু হবে, ওনাকে কোনো কিছু স্তোক বাক্য দিয়ে বাচ্চাদেরকে যেমন বুঝালো, একটু রাগ করবে, বাপের বাড়ি যাবে, তারপরে আবার ঠিক হয়ে যাবে, ম্যানেজ করে ফেলা। এই ম্যানেজ করে ফেলা এবং ভদ্রমহিলা আসলে কতবার কতদিন ম্যানেজ হবেন এটাও ওনার নিজের সাথে সিদ্ধান্ত নিতে হবে। এরপরে যেই জায়গাটা হচ্ছে আরেকটা তৃতীয় একটা বড় জায়গা, সেটা হচ্ছে ওনাদের দাম্পত্যের সেক্সুয়াল রিলেশনশিপটা খুবই পুয়ার এবং এটা কিন্তু 3 বছর মাত্র বিয়ে হয়েছে এবং এই সময় যদি রিলেশনশিপটা পুয়ার হয়, এটাও কিন্তু একটা দাম্পত্য সম্পর্কে ভাঙনের একটা বড় কারণ। কি কারণে এটা পুয়ার? এটা কি শারীরিক কারণে পুয়ার নাকি পরস্পরের প্রতি আকর্ষণের জায়গাটা নাই? সেই জায়গাটা বিশ্লেষণে পেশাদারের সাহায্য নেওয়া যেতে পারে।
শেষ যেই জায়গাটা আমি বলবো সেটা হচ্ছে বাচ্চা নিলেই কি প্রবলেম সলভ হয়ে যাবে। হামিদ যখন জিজ্ঞেস করছে, এটা নিয়ে তো বহুবার আপনি বলেছেন, প্রোগ্রাম হয়েছে, যে বাচ্চা নিলে তো সমস্যার সমাধান হচ্ছে না। আমি নিজেই যেখানে ভালো নেই, হামিদ বলছে, ওর সাথে আমি সম্পূর্ণ একমত, যে সেখানে আমি আরেকটা বাচ্চাকে কিভাবে নিয়ে এসে আরেকটা জীবনকে অতিষ্ঠ করি। যেই জায়গাটা ভদ্রমহিলা চিন্তা করতে পারেন, কারণ সে খুব চমৎকার করে কথা বলতে পারে, সে কিভাবে আত্মনির্ভরশীল হতে পারে, এই জিনিসটা বোধহয় এখন একটু ভাবা জরুরি। পড়াশোনা হোক, যাই হোক, একটা পেশার জায়গা বেছে নেওয়া, সেটা একটা জরুরি। দ্বিতীয়ত হচ্ছে কতটুকু চিটিং হলে সেই চিটিংটাকে সে না বলতে পারে, কারণ আমাদের না বলতে পারাটা খুব জরুরি, না নিতে পারাটা এবং না বলতে পারাটা। সেই নিজে আমি কতটুকু না বলে খোদা হাফেজ বলবো না খোদা হাফেজ বলবো না, এই হিসাবটা নিজের সাথে নিজে একটু ওনার বোধহয় করা দরকার। সেটাই কঠিন কঠিন পরিস্থিতি। আর কঠিন একটা ফোন, ছোট্ট করে একটা ফোন নিচ্ছি। হ্যালো হ্যালো হ্যালো, একটু জোরে শুনতে চাই। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ, হ্যালো, হ্যাঁ শুনছি আমরা। কথা বলতে চাচ্ছিলাম আপনাদের প্রোগ্রামটা হ্যাঁ, দেখা হয় আমার সমস্যার কারণে কথা বলতে চাচ্ছিলাম। আমরা শুনছি সবাই। এখন আমার একটা রিলেশন চলতেছে, প্রায় 1.5 বছর যাবো সেটা রিলেশনের মধ্যে আছি আমি। তো প্রথম থেকে খুব ভালোই চলতেছিল, আমাদের দুজনকে খুব ভালোবাসি, পছন্দ করি। একটু একটু ঘর ঘর আওয়াজ হচ্ছে ভেতরে, আর একটু পরিষ্কার করে শুনতে চাই। যে এখন ঠিক আছে? এখন ঠিক আছে। হ্যাঁ, জি, আমাদের রিলেশনটা আজকে 1.5 বছর যাবত। হ্যাঁ, তো রিলেশনের মধ্যে থেকে আমাদের প্রায় অনেকবার আমাদের মধ্যে অনেকবারই হয়ে গেছে আওয়াজ হচ্ছে। এটা। হ্যাঁ, এখন ওর মধ্যে যেটা দেখলাম প্রথম ভালোই। আচ্ছা, হেডফোন আছে নাকি? হেডফোন লাগানো? না, আমার হেডফোন লাগানো। আচ্ছা, একটু একটু লাইনটা কি পরিষ্কার নাই? একটু আমাদের কথা কি শোনা যাচ্ছে? আমার কথা শোনা যাচ্ছে? হ্যালো, আপনাদের কথা শোনা যাচ্ছে? হ্যাঁ, এখন পরিষ্কার হচ্ছে। হ্যাঁ, একটু প্রশ্নটা তাড়াতাড়ি করে ফেললে হয়, আমাদের সময় খুব সংক্ষিপ্ত তো, সেজন্য। হ্যাঁ, আমার মানে 1.5 বছর যাবত সম্পর্ক আমাদের। 1.5 বছর যাবত রিলেশনশিপের সমস্যা হচ্ছে। রিলেশন আমাদের 1.5 বছর। বয়সটা কত? বয়সটা কত চলছে এখন? আমার বয়স 22। 22। আচ্ছা, রিলেশন ভালোই চলতেছিল। তো আস্তে আস্তে দেখলাম আমার প্রতি কেমন মানে ইচ্ছা দেওয়ার পর মানে সে চাইতে আমাকে মানে ফিজিক্যালি হওয়ার জন্য বলতো, আমাকে তার বাসায় ডাকতো, তারপরে অনেকবার তার বাসায় ফিজিক্যাল হয়েছিল। তো খুব ভালো লেগেছিল। তো হঠাৎ করে তার বাসা করতে। আচ্ছা, পরিষ্কার হচ্ছে না, না কথাগুলো না পরিষ্কার বোঝা যাচ্ছে না। একটু জোরে বলুন। একটু জোরে জোরে মাউথপিসের কাছে মুখটা এনে বলা যায়? আচ্ছা, আরেকদিন আজকে মনে হয় লাইনে ওখান থেকে লাইনটা ঠিক হচ্ছে না। অনেক ধন্যবাদ চেষ্টা করার জন্য, কিন্তু আজকে আসলে সময়ও তো শেষ হয়ে এসছে। আমরা আরেকদিন শুনি, হ্যাঁ, সমস্যাটা। অনেক অনেক ধন্যবাদ ট্রাই করার জন্য। ওকে, তো আমাদের মানে আর 4-5 মিনিট সময় আছে, আমরা সাবজেক্টটা নিয়ে একটু আলোচনা করতে পারি। যদি সঞ্জিদা, তুমি তো অনেক কিছু তোমার কাছে রসদ থাকে, যদি আজকের বিষয়টা নিয়ে আর একটু। প্যারানয়েডটা আসলে খুব কমপ্লিকেটেড একটা অসুস্থতা, মানে এরা তো চিকিৎসা নিতে চায় না, তখন কি করবে? হ্যাঁ, তুমি বলছিলে যে যদি তারা অন্য কারো ক্ষতির কারণ না হয়, তারা বাড়িতে বসে চিকিৎসা নিতে পারে, কিন্তু অন্য কারো ক্ষতির কারণ কি হয় মাঝে মাঝে? হ্যাঁ
এরা হয় নিজেরও ক্ষতি করতে পারে অথবা অন্যেরও ক্ষতি করতে পারে। নিজেরও ক্ষতি মানে সুইসাইড বা সেলফ হার্ম, নিজের ক্ষতি। কারণ এরকম একজন জানি যে সে তার হাজবেন্ডকে সন্দেহ করেন, ভদ্রমহিলা, এবং তার হাজবেন্ডকে তিনি রীতিমতো থ্রেটের উপরে রাখেন যে তোমার অফিসে বলে দেব যাতে তোমার চাকরিটা চলে যায় বা তোমার লাইসেন্সশিপটা ক্যান্সেল হয়ে যায়। এই গল্পটা কিন্তু পুরুষদের ক্ষেত্রেও উল্টা ঘটনাটা ঘটতে পারে। হাসপাতালে ভর্তির সাধারণত মানে পরিবারের সদস্যরা তো একটা সময় বিরক্ত হয়ে যায় এবং তখন মনে করে কি ইদানিং এই একটা ট্রেন্ড শুরু হয়েছে যে কোনো একটা মেন্টাল হেলথের জায়গায় কোথাও ভর্তি করে কিছুদিনকার জন্য ডাম্প করে রাখা। আমি শব্দটা বুঝে শুনেই ডাম্প ইউজ করছি, এটা ডেরোগেটরি, কিন্তু এটাই হচ্ছে। তো পরিবারের সদস্যদের কিন্তু ধৈর্য এবং সহানুভূতি নিয়ে পাশে থাকা, জানি এটা বলা সহজ কিন্তু করা কঠিন, এটা একটা জরুরি জিনিস। রোগীকে বোঝানো দরকার যে চিকিৎসা নেওয়াটা কিন্তু আমি রোগী হিসেবে আমি শক্তিমান বলেই আমি চিকিৎসা নিচ্ছি, এটাই আমার শক্তি। আমি যদি দুর্বল হতাম আমি চিকিৎসা নিতাম না, চিকিৎসা নেওয়াটা আমার শক্তিমত্তার লক্ষণ। এবং রোগীর যে সন্দেহ বা ভয় এটা কোনো ব্যাপার না, এটা বলে হালকা করে উড়িয়ে দেওয়ার কোনো ব্যাপার নাই। আপনি যেটা একটু আগে বলছিলেন যে আমাদের এই এলাকার গল্প যদি আমরা বলি, রবীন্দ্রনাথের স্ত্রীর পত্র এই গল্পে বিহারীলাল চরিত্রটি প্যারানয়েড বৈশিষ্ট্য ছিল এবং তিনি তার স্ত্রী মৃন্ময়ীর প্রতি যে গভীর অবিশ্বাস এবং আলটিমেটলি তাদের দাম্পত্য জীবনটার যে পতন, অথবা যেটা সবাই খুব ভালো করে জানে সেটা হচ্ছে ইংরেজি সাহিত্যের ক্লাসিক্যাল এক্সাম্পল হচ্ছে ওথেলো, যে ওথেলো তার স্ত্রীর ডেসডিমোনাকে সন্দেহ করছিল এবং শেষ পর্যন্ত কিন্তু এটা হত্যাতেই শেষ হলো। কাজে প্যারানয়েড পার্সোনালিটি ডিসঅর্ডারের পরিণতি কিন্তু দুটো জায়গায় শেষ, আমরা যদি একদম শেষ ধরি, হয় এটা আত্মহত্যা অথবা হত্যা, তার মানে কোর্টরুম অথবা মর্চুয়ারি, মর্গে যে পরিণতিটা শেষ হতে পারে। এটাই ভয়ঙ্কর অবস্থা। আর তাহলে এদের তুমি বলছিলে যে সাইকোথেরাপি এবং মেডিসিনেরও দরকার হতে পারে, এবং সাইকোথেরাপিটাই এখন পর্যন্ত বলছে, কারণ খুব স্পেসিফিক ওষুধ কিন্তু দেওয়া যাচ্ছে না, সিমটমসের সাথে সাথে ওষুধ অ্যাড করতে হচ্ছে, কিন্তু সাইকোথেরাপিটাই আলটিমেটলি তাকে এম্পাওয়ার করছে যে কিভাবে আমার চিন্তা, কিভাবে আমার অনুভূতিগুলোকে আমি নিয়ন্ত্রণ করব। কাজে তার নিজস্ব একটা কোপিং স্ট্র্যাটেজি তৈরি হচ্ছে। চিন্তা এবং অনুভূতি তো অটোমেটিকলি ঢেউয়ের মতন আসবেই। কাজে কিন্তু এই ধরনের পেশেন্টরা খুব চিকিৎসার প্রতি খুব আগ্রহী থাকে, মোটেও আগ্রহী থাকে না। সাইকোথেরাপিও তো একটা চিকিৎসা, তারা যদি আগ্রহী না থাকে তাহলে সাইকোথেরাপিটা নেবে কেমন করে? এটা খুবই মুশকিল হয়ে যায় এবং এই ধরনের চিকিৎসা মানে রোগীদেরকে পেশাজীবী পর্যন্ত আনাটাই একটা বিশাল বড় পরিবারের জন্য চ্যালেঞ্জ। এবং তখন আবার বলতে থাকে তুমি কি আমাকে পাগল সাজাতে চাচ্ছ? আমি তো পাগল না, এবং আমাকে এবং সন্দেহ তখন আরো বেড়ে যায়। সেটাই খুবই ডিফিকাল্ট আসলে। হামিদ কিছু অ্যাড করবে? জি, সেক্ষেত্রে আমার মনে হয় যে পরিবারের সাথে একটা মানে সাইকো এডুকেশনটা ভালো করে দেওয়া, যে পরিবার যদি বুঝতে পারে, এবং অনেক সময় হচ্ছে যে ইন্ডিভিজুয়াল সাইকোথেরাপিতে যদি মনে হয় ক্লায়েন্ট এইভাবে লেভেল হয়ে যাবে, সে নিজেকে ওইভাবে ভাবে, দেন ফ্যামিলি থেরাপিতে বসা, যে ফ্যামিলি সিস্টেমের মধ্যে তুমি সবারই রোল রয়েছে কিছু না কিছু, আমরা কে কোন রোলটা প্লে করলে যেটা তোমার জন্য বেটারমেন্টের জন্য ভালো, তখন অনেকটা ওপেন হবে ফ্যামিলির সাথে। এবং ফ্যামিলির অন্য অন্য সদস্যদের সাথে যদি একটু সাইকো এডুকেশন দেওয়া যায়, এই রোগের ধরনটাই এরকম, সো এটাতে রোগী হিসাবে ট্রিটমেন্ট মানে আমরা অনেক সময় হয় না যে অনেক কথাকে অ্যাজ এ ক্রাইম হিসাবে ট্রিট করি, ক্রাইম হিসাবে ট্রিট না করে এটা অসুস্থতার একটা লক্ষণ হিসাবে ট্রিট করলে ওই পুরো সিস্টেমের জন্য এটা ভালো, ফ্যামিলি সিস্টেমের জন্য। সেইভাবে যদি করা যায় একটু ধৈর্য নিয়ে, কারণ এটাই একমাত্র পদ্ধতি যে এইটার মাধ্যমে কিছুটা ইমপ্রুভ করা, সেলফ স্কিল ডেভেলপ করা যেতে পারে। এটা ভালো পয়েন্ট যে ফ্যামিলিকে ইনভলভ করাটা খুব জরুরি। আমাদের শেষ করতে হচ্ছে, একদম সময় শেষ আজকে। সুপ্রিয় দর্শক, একদম শেষ ঘন্টা বেজে গেছে, আমরা শেষ করব এখন। আর আগামী অনুষ্ঠানের বিষয়বস্তু হচ্ছে যে আমরা ছোট্টবেলা থেকে 3-4 বছর বয়স থেকে শিশুদেরকে যদি ওরা বিলম্বে যে সন্তুষ্টি অর্জন করবে, মানে ইংরেজিতে বলা হয় ডিলেড গ্র্যাটিফিকেশন, অর্থাৎ একটা কিছু চাইলো এবং তারা পেয়ে গেল, এই যে ওরা যে একটু বিলম্ব করতে শেখা, এটা বলা হয় যে শিশুদেরকে 3-4 বছর বয়স থেকে ট্রেনিংটা দেওয়া দরকার। কিন্তু আমাদের এখানে আমরা শিশুদেরকে সেই ট্রেনিংটা দিচ্ছি না, তারা বিলম্ব করতে শিখছে না। যেটা চাইছে আমাদের সামর্থ্য থাকুক আর না
না থাকুক আমরা কিন্তু দিয়ে দিচ্ছি। এবং যেটা দেখা যাচ্ছে যে এখনকার যুগে আমরা দেখতে পাচ্ছি যে মানুষ একদম ধৈর্য ধরতে পারছে না। একে তো ইন্টারনেটের যেটা আমাদের ভীষণভাবে একটা মানে বড় ধরনের ইনভেশন হয়েছে আমাদের সমাজের উপরে, তো একদম ওটা থেকে তো ধৈর্য চলেও গেছে, এখন আবার এআই ব্যবহারের, চ্যাটজিপিটি ব্যবহারের ভীষণ প্রকোপ হয়েছে। তো সেই জন্য আমার মনে হয় শিশুদেরকে আমাদের এই প্রশিক্ষণটা দেওয়া জরুরি, এবং সেটা নিয়ে আমরা আরও বিস্তারিত আলোচনা করব সামনের অনুষ্ঠানে। সো কী করে আমরা বিলম্বে সন্তুষ্টি অর্জনের জন্য শিশুদেরকে তৈরি করব ছোট বয়স থেকে। সেই পর্যন্ত সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং শুভকামনা জানিয়ে শেষ করছি। শুভরাত্রি।